বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়বো। খেয়াল করবো ফৌজদারি কার্যবিধি আইন। ফৌজদারি কার্যবিধি আইনের আমরা গত ক্লাসে পড়েছিলাম 139 গ পর্যন্ত, যেখানে বিচার সমাপ্তির সময়সীমার কথা বলা ছিল। আজকে আমরা বিচার সমাপ্তির সময়সীমার পাশাপাশি আরেকটু সামনে আগাবো। খেয়াল করবো সবাই, আমরা যখন গত ক্লাসে পড়েছিলাম আসামির অনুপস্থিতিতে বিচার, আসামির অনুপস্থিতিতে বিচারের বিষয়ে আমরা পড়েছি 339 খ, যার সাথে বলেছিলাম একটা ভিন্নতর আইন রয়েছে যেখানে আসামির অনুপস্থিতিতে বিচারের কথা বলা আছে, তবে সময়সীমা পরিবর্তিত, যা আমরা দ্রুত বিচার আইনের কথা বলেছিলাম। দ্রুত বিচার আইনের 11 ধারায় তো আসামির অনুপস্থিতিতে বিচারের মধ্যে সংক্ষিপ্ত সার হচ্ছে এই যে সময় থাকবে 30 দিন, 2টা বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 87-88 ধারা অনুযায়ী যে বিধিবিধান, সে বিধিবিধান প্রতিপালনের পর আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে অপরাধীটা পলাতক আছেন, অপরাধীটা আত্মগোপন করেছেন, তাকে অতি দ্রুত গ্রেফতারের সম্ভাবনা নাই, সেক্ষেত্রে কেবল আসামির অনুপস্থিতিতে বিচারের জন্য 2টা বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন, সুনির্দিষ্ট সময় দিবেন আদালতে হাজির হওয়ার জন্য। যদি হাজির না হয় সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে বিচার করা যাবে। আরেকটা বিষয় আমরা জেনেছিলাম 339 যে ক্ষেত্রে অপরাধী গ্রেফতার হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করেছেন অথবা পুলিশ অফিসারের নিকট গ্রেফতার হওয়ার পর তিনি পলায়ন করেছেন, পরবর্তীতে আর তাকে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তার অনুপস্থিতিতে বিচার করতে হলে কোনোভাবেই কোনো পন্থায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন নাই। যে আমরা এই বিষয়গুলো জেনেছি 339 খ ধারা পর্যালোচনায়। আর যদি আমরা দ্রুত বিচার আইন পর্যালোচনা করি, দ্রুত বিচার আইনের 11 ধারা অনুযায়ী পত্রিকা হবে একটি, সময় হবে 7 দিন। এই সময়ের মধ্যে হাজির না হলে তার অনুপস্থিতি বিচার করা যায়। এছাড়া আমরা জেনেছি 339 যেক্ষেত্রে বিচার নিষ্পত্তির সময়সীমা, বিচার নিষ্পত্তির সময়সীমার বিষয়ে বলা আছে ম্যাজিস্ট্রেট আদালত বিচার নিষ্পত্তি করবেন 180 দিনের মধ্যে, দায়রা আদালত বিচার নিষ্পত্তি করবেন 360 দিনের মধ্যে। আর এই সময়ের মধ্যে যদি বিচার কার্য সম্পন্ন করা না যায় সেক্ষেত্রে অপরাধীকে জামিনে মুক্তি দিতে পারেন বিচারক 339 গ-4। তবে গ্যাং কেস, যেটা দলবদ্ধ অপরাধ 400-401 ধারার অপরাধ দণ্ডবিধি, সেক্ষেত্রে অপরাধীকে কোনোভাবেই জামিন দেওয়া যাবে না 339 গ-5। একটু খেয়াল করেন তো, আমি যখন গত ক্লাসে এই ধারাটা পড়াই তখন বলেছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 167-5 167-5 তদন্তকালে জামিন, বিচার কার্যকালে জামিনের বিষয়ে বলা আছে 339 গ-4। তদন্তকালে জামিনের কথা যদিও 167-5 বলা আছে, তবে যে অপরাধটা দলবদ্ধ অপরাধ, সে অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া যাবে না সুনির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করতে না পারলেও। 167-8 বিচার কার্য সম্পন্ন করতে না পারলেও জামিন দিতে পারবেন না 339 গ-5। এই হচ্ছে আমাদের বিচার নিষ্পত্তির সময়সীমা। আমরা আজকে যাব আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য। একটু খেয়াল করবেন, আত্ম মানে কি? নিজ, আত্মা। আত্ম মানে নিজ, পক্ষ মানে নিজের পক্ষ। তাহলে আত্মপক্ষ বলতে বোঝানো হয়েছে নিজের পক্ষে নিজে যে বক্তব্য দেয়, নিজের পক্ষে নিজে যে বক্তব্য দেয় সেটা আমরা দেখতে পাই, তাকে আইনের ভাষায় আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য বলা হয়ে থাকে। আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য কাকে বলে যদি প্রশ্ন আসে, আপনার সহজ ভাষায় বলবেন ফৌজদারি কার্যবিধি আইনের 340 ধারা পর্যালোচনায় দেখা যায় নিজের পক্ষে নিজে, আসামি নিজের পক্ষে নিজে, নিজেকে নিজে বাঁচানোর জন্য, অপরাধের দায় হতে বাঁচানোর জন্য নিজের পক্ষে নিজে যে বক্তব্য দিয়ে থাকেন তাকেই আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য বলা হয়ে থাকে। অর্থাৎ নিজেকে নিজে সমর্থন করে যে বক্তব্য দিয়ে থাকেন সেটাই আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য 340-1 প্রবিধানে ধারায় আমরা দেখতে পাই। তো এই যে 340-1 ধারায় আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্যের বিষয়ে বলা আছে, সেটা দিবেন কে? অবশ্যই তার উকিলের মাধ্যমে সাবমিট করবেন। তাহলে আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য সাবমিট করবেন কিভাবে? তার উকিলের মাধ্যমে 340-1। এক্ষেত্রে আমরা দেখতে পাই আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দেওয়ার বিষয়ে
বাধ্যবাধকতা রয়েছে। কি বাধ্যবাধকতা? যদি আমরা দেখি ফৌজদারি কার্যবিধি আইনের 107 দশম, একাদশ এবং দ্বাদশ অধ্যায়, দশম, একাদশ এবং দ্বাদশ অধ্যায় পাশাপাশি দেন আরেকটা কথা বলা আছে 36 অধ্যায়, দ্যাট মিনস 46তম অধ্যায়। একটু মনে রাখবেন, এটা অনেকেই বুঝি না আমরা। 46তম অধ্যায়ের 552 ধারা অনুসারে যে মামলা রুজু হয়েছে বা যে কার্যক্রম রুজু হয়েছে সেগুলোর বিষয়ে আসামি সাক্ষী হওয়ার প্রস্তাব দিতে পারেন। অবশ্যই আসামি আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দিতে হলে নিজে আবেদন করতে হবে। আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দেওয়ার জন্য নিজে আবেদন করতে হবে। নিজে আবেদন না করলে আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করা যাবে না। তাহলে আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য কে দিবেন? আসামি নিজেই নিজের পক্ষে সমর্থনে বা নিজেকে সমর্থনে দিয়ে থাকেন। আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য কার মাধ্যমে দিয়ে থাকেন? অ্যাডভোকেটের মাধ্যমে দিয়ে থাকেন। আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দেওয়ার শর্ত কি? আমরা দেখতে পাই শর্ত হচ্ছে আসামি নিজে আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দেওয়ার জন্য আবেদন করবেন, তবেই কেবল তার আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য নেওয়ার জন্য অনুমোদিত। তাহলে এই হচ্ছে আমাদের আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য, যা আমরা দেখতে পাই 340। এক্ষেত্রে আমরা দেখব অপরাধী যদি পাগল না হয়, অপরাধী যদি উন্মাদ না হয়, তথাপিও আদালতের ভাষা বুঝতেছেন না, পাগলও না উন্মাদও না, তথাপিও আদালতের ভাষা বুঝতেছেন না, সেক্ষেত্রে আদালত তার কার্যক্রম চালিয়ে যাবেন। যেহেতু তিনি পাগল না, সুস্থ মানুষ। সুস্থ মানুষ হলে আদালতের ভাষা কেন বুঝবেন না? সেই জন্য আদালত তার কার্যক্রম চালিয়ে যাবেন। তাহলে আদালত আমরা দেখতে পাবো তার কার্যক্রম চালিয়ে যাবেন যখন অপরাধীটা পাগল নয়, উন্মাদ নয়, তথাপিও আদালতের ভাষা বুঝতে অক্ষম হন। তথাপিও কার্যক্রম চলমান থাকবে 341 ধারা অনুযায়ী। তাহলে আমরা দেখতে পাবো আসামি কার্যক্রম না বুঝতে করণীয় কি? আসামি কার্যক্রম না বুঝতে করণীয়, তিনি যদি পাগল হয়ে থাকে, তিনি যদি উন্মাদ হয়ে থাকে, তিনি যদি অসুস্থ হয়ে থাকেন, তবে মামলা কার্যক্রম বন্ধ থাকবে। কিন্তু তিনি যদি অসুস্থ না, পাগলও না, উন্মাদও না, তথাপিও আদালতের ভাষা বুঝেন না, সেক্ষেত্রে মামলা কার্যক্রম চলমান থাকবে 341 ধারা অনুযায়ী। দেন আমরা দেখবো 342, যা আমরা সাফাই সাক্ষী বলে অভিহিত করে থাকি। সাফাই সাক্ষী, আমরা দেখবো সাফাই সাক্ষী আসামির জবানবন্দি গ্রহণ। আসামির জবানবন্দি গ্রহণ, এক্ষেত্রে আসামির জবানবন্দি গ্রহণের জন্য একটা বিষয় জেনে রাখবেন, সাক্ষীর জবানবন্দি নিতে হলে তিনি আদালতে বলে থাকেন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমরা তো জেনেছি। তাহলে আসামির যদি বক্তব্য গ্রহণ করা হয়, জবানবন্দি গ্রহণ করা হয়, সেক্ষেত্রে তাকে উল্লিখিত শপথ করানো নিষ্প্রয়োজন। প্রশ্ন আসতে পারে আসামিকে শপথ গ্রহণের বাধ্যবাধকতা আলোচনা করুন, বা আসামি শপথ গ্রহণের পূর্বে, আসামি বক্তব্য প্রদানের পূর্বে শপথ গ্রহণ প্রয়োজন কি? তাহলে আসামি জবানবন্দি প্রদানের পূর্বে শপথ গ্রহণ নিষ্প্রয়োজন, যা আমরা দেখতে পাই 342-4 ধারা পর্যালোচনায়। আসামিকে আদালত চাইলে যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারেন, জবানবন্দি গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে আসামি তার বক্তব্য দিতে পারেন, তবে এই বক্তব্য যদি যুক্তিসঙ্গত না হয়, প্রাসঙ্গিক না হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 342-3 মোতাবেক আবার তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। সর্বোপরি আসামি জবানবন্দি গ্রহণ, যা আমরা সাফাই সাক্ষী বলে অভিহিত করে থাকি। সাফাই সাক্ষী মানে আসামিকে সমর্থনের জন্য। আসামি, আপনারা যারা বিভাগীয় মামলা করেছেন দেখবেন মামলার কার্যক্রম সব শেষ, মামলার কার্যক্রম সব শেষ। সেক্ষেত্রে আসামিকে বলা হয় তোমার কোনো সাক্ষী আছে কিনা তোমার পক্ষের। সেক্ষেত্রে তিনি 2-3 জন সাক্ষী নিয়ে আসে, এসে বলে যে আমার জানা মতে আসামি জীবন এমন অপরাধ করতে পারে না, আসামি ভালো, আসামির প্রকৃতি অনেক ভালো, স্বভাব চরিত্র ভালো। এই যে সমর্থন করার যে বিষয়, এটাকে আমরা দেখতে পাই সাফাই সাক্ষী। এ বিষয়ে 342 ধারায় আমরা দেখতে পাই সাক্ষীকে যে কোনো প্রকার প্রশ্ন করতে পারেন আদালত, সে প্রশ্নের জবাব তিনি দিতে পারেন, তবে প্রয়োজন ক্ষেত্রে সে প্রশ্ন, যে প্রশ্নের জবাব দিয়েছেন সেটা আবার তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। পাশাপাশি আসামির জবানবন্দি গ্রহণ করতে হলে কোনো প্রকার শপথ গ্রহণের প্রয়োজন নাই। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এই যে শপথ গ্রহণের বিষয়, শপথ গ্রহণ প্রয়োজন নাই, আমরা দেখতে পাই 342 বলা আছে। তাহলে আসামির জবানবন্দি গ্রহণ করতে হলে শপথ গ্রহণের প্রয়োজন নাই 342। তো সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে হলে সেক্ষেত্রে শপথ নিয়ে সাক্ষীকে তার বক্তব্য দিতে হবে। এক্ষেত্রে আমরা দেখব
যখন ফৌজদারি কার্যবিধি আইনের 163-1 ধারা পড়ি, ফৌজদারি কার্যবিধি আইনের 163-1 ধারা পড়ি, আপনাদের মনে আছে কিনা? তদন্তকালে সাক্ষ্য গ্রহণের সময় কোনোভাবেই সাক্ষীকে ভয়ভীতি প্রলোভন দেখানো যাবে না। তদন্তকালের সাক্ষ্য গ্রহণকালে, তদন্তের সময় যা সাক্ষ্য গ্রহণ করবেন তাকে কোনোভাবে ভয়ভীতি প্রলোভন দেখানো যাবে না। 163-1 বিচার চলতেছে, মামলার বিচার কার্যক্রম চলতেছে, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অপরাধীকে বিচার কালেও রিমান্ড দেওয়া হয়। সে রিমান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় জেল গেটে। কোথায় জিজ্ঞাসা করা হয়? জেল গেটে জিজ্ঞাসা করা হয়। তাহলে বিচার কালে আসামিকে জিজ্ঞাসাবাদের সময়ও কোনোভাবেই ভয়ভীতি প্রলোভন দেখানো যাবে না। 343। তাহলে তদন্তকালে ভয়ভীতি দেখানো যাবে না, তদন্তকালে ভয়ভীতি দেখানো যাবে না 163-1। বিচার কার্যকালে ভয়ভীতি দেখানো যাবে না 343। কত ধারায়? 343 ধারায়। এখন আমরা দেখবো, আপনারা ইতিমধ্যে জেনেছেন রিমান্ড, আসামির রিমান্ড। তদন্তকালে রিমান্ডের জন্য আবেদন করে থাকেন, আমরা দেখতে পাই 167-1, মনে আছে কিনা আপনাদের? তদন্তকালে রিমান্ডের জন্য আবেদন করে থাকেন পুলিশ অফিসার 167-1 ধারা মোতাবেক। বিচার কার্য চলমান, সেক্ষেত্রে জেল গেটে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এই যে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান, যাকে বলা হয় রিমান্ড, জেল গেটে জিজ্ঞাসাবাদ, এই রিমান্ড একাধারে দিতে পারেন 15 দিন। সেই রিমান্ড দেওয়ার বিষয়ে আমরা দেখতে পাবো 344 ধারায় বলা আছে। তাহলে তদন্তকালে রিমান্ড দিবেন 167, বিচার কার্য চলমানকালে রিমান্ড দিবেন 344। কারণ পুলিশ রিপোর্ট দাখিল করার পর সেই পুলিশ রিপোর্টের বিষয়ে আমরা দেখতে পাই যদি আসামিকে রিমান্ড দিতে হয়, সেক্ষেত্রে আসামিকে থানায় প্রেরণ করা হয় না, তাকে জিজ্ঞাসা করতে হয় কোথায়? জেল গেটে। তাহলে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে আমরা দেখতে পাই একাধারে কতদিনের সময় দেওয়া থাকে? 15 দিন। রিমান্ড দিবেন কতদিন? 15 দিন। তাহলে বিচারকালে যখন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয় ভয়ভীতি দেখানো যাবে না, সে বিষয়ে বলা আছে 343। তদন্তকালে 163-1। বিচার কার্যকালে আসামির রিমান্ড 344, তদন্তকালে আসামির রিমান্ড 167। মনে থাকবে? যদি আসে প্রত্যেকটার সাথে আপনার প্রবিধান ব্যবহার করতে পারেন 324। 167 সাথে যেমন 324 ব্যবহার করছেন, 324 ব্যবহার করতে পারেন 344 ধারা এর সাথে। এখন আমরা জানবো ইম্পর্টেন্ট বিষয়, সমাজে আমরা চলাফেরা করি, অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপোষ মীমাংসা, দেখা গেল যে কোনো প্রকার এলাকায় গন্ডগোলের মাধ্যমে কেউ মারা গেল, আপনার কাছে জনৈক ব্যক্তি আসতে পারে যে কিরে মারা তো গেছে, মেরে তো ফেলছি, এখন তো আসলে দেখতেছি যে আমার ভুল হয়েছে, এখন আপোষ মীমাংসা করা দরকার, কিভাবে করবো? আপনার জানতে হবে যে অপরাধের আপোষ নিষ্পত্তি কে করতে ক্ষমতাবান, কখন করতে ক্ষমতাবান, কোন পর্যায় পর্যন্ত করতে ক্ষমতাবান। আমরা দেখব অপরাধের আপোষ নিষ্পত্তি করতে পারেন একদম মামলার রায় ঘোষণার পূর্ব পর্যন্ত। রায় ঘোষণার পূর্ব পর্যন্ত আমরা কিন্তু 248 পড়েছি মামলা প্রত্যাহার। তাহলে আপোষ নিষ্পত্তি বলতে বোঝানো হয়েছে তিনি মামলা আপোষ নিষ্পত্তি হইলে তো মামলা প্রত্যাহার করবেন। তাহলে আপোষ নিষ্পত্তি করতে পারেন কে? আমরা দেখতে পাই 345 ধারা অনুযায়ী, এই ফৌজদারি কার্যবিধি আইনের 345 ধারা অনুযায়ী অপরাধের আপোষ নিষ্পত্তি করতে ক্ষমতাবান, অপরাধের আপোষ নিষ্পত্তি করতে ক্ষমতাবান 345-এর 1 ধারা অনুযায়ী। দেখবেন 345-এ অনেক বড় ছক দেওয়া আছে 3টা স্তম্ভ দিয়ে। দ্বিতীয় স্তম্ভে উল্লেখিত অপরাধ সমূহ আপোষ নিষ্পত্তি করবেন তৃতীয় স্তম্ভে উল্লেখিত ব্যক্তিগণ। সামারি যদি আমরা দেখি, সংশ্লিষ্ট অপরাধের ভিকটিম যিনি আহত হলেন, যিনি ভিকটিমাইজ হলেন, ভিকটিম অপরাধের আপোষ নিষ্পত্তি করতে পারেন। পাশাপাশি ভিকটিমের পক্ষে তার পিতামাতা আপোষ নিষ্পত্তি করতে পারেন। পাশাপাশি আমরা দেখতে পাই যদি আদালত প্রয়োজন মনে করেন সেক্ষেত্রেও তিনি আপোষ নিষ্পত্তি করতে পারেন। লাস্ট অফ অল আমরা দেখতে পাই আপোষ নিষ্পত্তি বলতে খালাস বোঝানো হয়েছে। কোন একটা অপরাধের আপোষ নিষ্পত্তি করা হলে উল্লেখিত অপরাধের আসামিকে খালাস দেওয়া হয়, পূর্ণাঙ্গ খালাস। কারণ আপোষ নিষ্পত্তির পর মামলা চলমান করার মতো কোনো প্রকার কোনো কার্যক্রম থাকে না। তাহলে অপরাধের আপোষ নিষ্পত্তির বিষয়ে বলা আছে 345 ধারায়
আপোষ নিষ্পত্তি করবেন সংশ্লিষ্ট ভিকটিম। ভিকটিম না যদি অক্ষম থাকে, পাগল থাকে, উন্মাদ থাকে, 18 বছরের কম থাকে, সেক্ষেত্রে তার পক্ষে আপোষ নিষ্পত্তি করবেন আইনগত অভিভাবক। প্রয়োজনে আদালত আপোষ নিষ্পত্তি করতে পারেন। আপোষ নিষ্পত্তি বলতে বোঝানো হয়েছে খালাস প্রদান করা। কোনোভাবেই 345 ধারার বিধিবিধান ব্যতীত অন্য কোনোভাবেই অপরাধ নিষ্পত্তি করা যাবে না, আপোষ নিষ্পত্তি করা যাবে না। 345 ধারা পর্যালোচনায় দেখতে পাই। দেন আমরা দেখবো 351 ধারা। 351 শোন অ্যারেস্ট মানে কি পুনরায় গ্রেফতার। কোনো অপরাধী থানায় আটক আছেন অথবা আদালতে আটক আছেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো তাকে পুনরায় গ্রেফতারের জন্য যে নির্দেশ দিয়ে থাকেন, পুনরায় গ্রেফতারের জন্য যে নির্দেশ দিয়ে থাকেন সেটা আমরা দেখতে পাবো আইনের ভাষায় তাকে বলা হয়ে থাকে শোন অ্যারেস্ট। আমরা আর বেশি আগাবো না, একটা ধারাই শুধু শোন অ্যারেস্ট। তাহলে আমরা দেখতে পাই শোন অ্যারেস্টের বিষয়ে আপনারা অনেকবারই পড়েছেন। যিনি গ্রেফতার আছেন তাকে অন্য কোনো মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালত যদি কোনো প্রকার আবেদন পেয়ে থাকেন, সেক্ষেত্রে আবেদনের ভিত্তিতে তাকে পুনরায় গ্রেফতারের নির্দেশ দিয়ে থাকেন। গ্রেফতারকৃত অপরাধীকে পুনরায় গ্রেফতারের নির্দেশ দানের ফলে বা নির্দেশ দেওয়াকেই শোন অ্যারেস্ট বলে অভিহিত করা হয়। যিনি গ্রেফতার আছেন তাকে পুনরায় গ্রেফতারের কোনো আবেদনের প্রেক্ষিতে অথবা সরকার প্রয়োজন মনে করলে পুনরায় গ্রেফতারের যে আদেশ দিয়ে থাকেন সে আদেশ বলে গ্রেফতার করাকে শোন অ্যারেস্ট বলা হয়ে থাকে, যা আমরা দেখতে পাই 351 ধারা। তাহলে শোন অ্যারেস্ট কাকে বলে? শোন অ্যারেস্ট হচ্ছে পুনরায় গ্রেফতার। অপরাধী গ্রেফতার আছে, কোনো ক্রমে যে মামলায় গ্রেফতার আছে সে মামলায় জামিন পেল, কিন্তু অন্য মামলায় তাকে গ্রেফতার দেখানোর যে আদেশ সেটা আমরা দেখতে পাই শোন অ্যারেস্ট বলে অবহিত করা হয়। শোন অ্যারেস্ট বলে অবহিত করা হয় 351। আর এই পর্যায়ে সর্বশেষ বিষয়ে আপনারা নারী শিশু নির্যাতন দমন আইন পড়েছেন। নারী শিশু নির্যাতন দমন আইনে পড়েছিলেন, খেয়াল করি সবাই, রুদ্ধদ্বার কক্ষে বিচার। রুদ্ধদ্বার কক্ষে বিচার, যে ক্ষেত্রে বিচার হবে কি 9 ধারার অপরাধ রুদ্ধদ্বার কক্ষে, অন্য কেউ থাকবে না উপস্থিত। তাহলে এই যে রুদ্ধদ্বার কক্ষে বিচার, সে বিষয়টা আমরা দেখতে পাবো ফৌজদারি কার্যবিধি আইনের 352 ধারায় বলা আছে। 352 রুদ্ধদ্বার কক্ষে বিচার, অর্থাৎ অপরাধের বিচার হবে উন্মুক্ত ভাবে, খোলামেলা। ইয়েস 20-6 অপরাধের বিচার হবে উন্মুক্ত, যেখানে বলা আছে আদালত উন্মুক্ত থাকবে 352, তবে ক্ষেত্র মতে সংরক্ষিত করতে পারেন, যা আমরা 352 ধারা পর্যালোচনায় দেখতে পাই। ফৌজদারি কার্যবিধি 20-6, ফৌজদারি কার্যবিধি 20-6 রুদ্ধদ্বার কক্ষে বিচার। এ বিষয়ে কিন্তু আমরা মানব পাচার আইনেও দেখতে পাই। মানব পাচার আইনে 25-এ দেখতে পাই, পারিবারিক সহিংসতা আইনে 23-এ দেখতে পাই, পুলিশ আইনে আমরা শিশু আইনে আমরা দেখতে পাই 25। তাহলে এই হচ্ছে আমাদের রুদ্ধদ্বার কক্ষে বিচার। তাহলে রুদ্ধদ্বার কক্ষে বিচার পেলাম 352, শোন অ্যারেস্ট বা পুনরায় গ্রেফতারের বিষয় পেলাম 351, অপরাধের আপোষ নিষ্পত্তির বিষয় পেলাম, সংশ্লিষ্ট ব্যক্তি করতে পারেন, তার পক্ষে আইনানুগ অভিভাবক করতে পারেন 345। অপরাধে যখন বিচার কার্য চলমান থাকে সেক্ষেত্রে রিমান্ডের বিষয়ে বলা আছে 344। এই যে রিমান্ডের বিষয়ে বলা আছে 344, আমরা দেখতে পাবো অপরাধের বিচারকালে আমরা দেখতে পাই তাকে যদি রিমান্ড দেওয়া হয়, রিমান্ড নিয়ে ভয়ভীতি প্রলোভন দেখানো যাবে না, যা আমরা দেখতে পাই 343। সর্বে পড়েছিলাম 343। আর আমরা জেনেছি সাফাই সাক্ষী 342, সাফাই সাক্ষী 342। পাশাপাশি অপরাধে যদি পাগল না হয়ে থাকে, উন্মাদ না হয়ে থাকে, অপরাধের কার্যক্রম বুঝতে অক্ষম হয়, তাহলে মামলা চলমান থাকবে 341। আর আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য, নিজের পক্ষে নিজে বক্তব্য দিবেন, অবশ্যই উকিলের মাধ্যমে। নিজের পক্ষে নিজে বক্তব্য দিতে হলে কোনোভাবেই তাকে আদালত না ডাকলে দিতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।